ডিয়ার স্টুডেন্টস, প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচনার বিষয় থার্মোডাইনামিক্স। এটা আমি বানিয়েছি সেমিস্টার 2 এর প্রোগ্রাম এবং জি স্টুডেন্টসদের জন্য। যেহেতু প্রোগ্রাম ও জি স্টুডেন্টসরা মূলত বাংলা মাধ্যমে পরীক্ষা দেয়, তাই আজকের আলোচনা আমি বাংলা মাধ্যমে রাখার চেষ্টা করেছি। প্রথমেই আমরা জানব যে তাপগতিবিদ্যায় তন্ত্র বা পরিপার্শ্ব সিস্টেম ও সারাউন্ডিং বলতে কি বুঝি। তাপগতিবিদ্যার তন্ত্র বলতে বুঝি যে কোনো বস্তু বা পদার্থকে যাকে পর্যবেক্ষণের জন্য আলাদা করে বিবেচনা করা হয়, তা হলো তন্ত্র। এই বস্তুকে ঘিরে যে চারপাশ, সেটাই হচ্ছে সারাউন্ডিং। তন্ত্র 3 রকমের হতে পারে: বিচ্ছিন্ন তন্ত্র, বদ্ধতন্ত্র বা খোলা তন্ত্র। বিচ্ছিন্ন তন্ত্র তো আইসোলেটেড সিস্টেম, হচ্ছে সেই রকম সিস্টেম যেখানে শক্তি বা পদার্থের কোনরূপ আদান প্রদান হবে না। বদ্ধতন্ত্র হচ্ছে যেখানে শক্তির আদান প্রদান হবে কিন্তু পদার্থের আদান প্রদান হবে না, এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। আর একটা হচ্ছে ওপেন সিস্টেম, খোলা তন্ত্র, যেখানে শক্তি পদার্থ উভয়ই আদান প্রদান করতে পারবে। এখন তন্ত্রের সাম্যাবস্থা বলতে কি বুঝবো? যে অবস্থাতে তন্ত্রের নিরপেক্ষ ভাবে স্থির রাশিগুলির মান নির্দিষ্ট, সেগুলো হচ্ছে তন্ত্রের সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ভ্যালুগুলো পরিবর্তন হবে না, একটা সাম্যাবস্থায় থাকবে। তাপগতিবিদ্যার আদি সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি? এটা হচ্ছে দুটি তন্ত্র তৃতীয় তন্ত্রের সঙ্গে পৃথকভাবে বা একই সঙ্গে তাপীয় সাম্যে থাকবে, তখন তারাও নিজেদের মধ্যে তাপীয় সাম্যে থাকবে। কিরকম? যে বি যদি সি এর সাথে তাপীয় সাম্যে থাকে এবং এ যদি সি এর সাথে তাপীয় সাম্য থাকে, তাহলে বি এবং এ তারা নিজেদের মধ্যে তাপীয় সাম্যে থাকবে। তাপগতীয় কার্য এটা একটা অসম্পূর্ণ অবকল, কারণ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কৃতকার্য, ডিডাব্লিউ কৃতকার্যের পরিবর্তন, এর যদি ইন্টিগ্রেশন করি, এটা কেবলমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে না, তন্ত্র কিভাবে পরিবর্তিত হচ্ছে তার উপর নির্ভর করে। এটা একটা অসম্পূর্ণ অবকল। তাপ, প্রবাহিত তাপ ডেল্টা কিউ একটি অসম্পূর্ণ অবকল। আগের মতো ডিডাব্লিউর মতোই কোনো তাপীয় তন্ত্র কোনো একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন নানাভাবে হতে পারে এবং এই পরিবর্তন ডেল্টা কিউ এর সমাকল কেবলমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভর করে না, কোন পথ বরাবর হচ্ছে, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট, পথের উপর নির্ভর করছে। এই কারণে ডেল্টা কিউ একটি অসম্পূর্ণ অবকল। অভ্যন্তরীণ শক্তি, কোনো পদার্থের অভ্যন্তরীণ শক্তি তার চাপ, তাপ, আয়তন এগুলোর উপর নির্ভর করে। যেহেতু পি, ভি, টি এরা পরস্পর রিলেটেড, পরস্পর সম্পর্কযুক্ত, তাই পি ইন্টারনাল এনার্জি পিও টি এর ফাংশন হতে পারে, টিও ভি এর ফাংশন হতে পারে, পিও ভি এর ফাংশন হতে পারে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভর করে না, আয়তন ওপর নির্ভরশীল নয়। সূচক চিত্র, ইন্ডিকেটর ডায়াগ্রাম। ইন্ডিকেটর ডায়াগ্রাম তাপগতীয় যে চলরাশিগুলো হলো, সেটা চাপ, আয়তন, উষ্ণতা, অভ্যন্তরীণ শক্তি, সাধারণত তাপগতীয় তন্ত্রে পিভি লেখচিত্র সাহায্যে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সূচক চিত্র বা ইন্ডিকেটর ডায়াগ্রাম। আবর্ত প্রক্রিয়া, আবর্ত প্রক্রিয়া মানে যে প্রক্রিয়া আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে, সাইক্লিক প্রসেস। যেটাতে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, যেমন এ থেকে সি এর মাধ্যমে বিতে গেল, বি থেকে ডি এর মাধ্যমে আবার এতে ফিরে এলো। গ্যাসের সংকোচন ও প্রসারণের জন্য কৃতকার্য আমরা হিসাব করে দেখি এই কত হয়। তাহলে এ থেকে বি তে গেল, এখানে কৃতকার্য হিসাব করতে গেলে এই ইন্ডিকেটর ডায়াগ্রামে বা সূচক চিত্রে কৃতকার্য হচ্ছে, যে পিভি ডায়াগ্রাম কৃতকার্য হচ্ছে যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেটা এ বি ভি এফ ভি আই এই ক্ষেত্রফলের সমান। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা বলতে পারি যে কৃতকার্য হচ্ছে যে পরিমাণ তাপ গেছে তার সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ ভ্যারিজ অ্যাজ কিউ, ডাব্লিউ সমান জে কিউ, যে হচ্ছে একটা ধ্রুবক, জুল ধ্রুবক। এখন প্রথম সূত্রের মূল বিষয় হচ্ছে এটা শক্তির নিত্যতা সূত্রে প্রকাশ করে, মানে একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হবে কিন্তু শক্তির ধ্বংস বা বিনাশ নেই। এই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, মূল বিষয়। বীজগণিতিক রূপে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এখন পরিবর্তনের আগে মোট শক্তি লিখি ইউএ প্লাস কিউ, অর্থাৎ এ অবস্থায় তার ইন্টারনাল এনার্জি ইউএ, অভ্যন্তরীণ শক্তি ইউএ প্লাস কিউ, কি পরিমাণ তাকে তাপ দেওয়া হলো। রূপান্তরের পরে তার মোট শক্তি হলো ইন্টারনাল এনার্জি ইউবি, আর কি পরিমাণ কৃতকার্য করলো সেটা হচ্ছে ডাব্লিউ।
শক্তির নিত্যতা সূত্র অনুসারে ইউএ প্লাস কিউ সমান হচ্ছে ইউবি প্লাস ডাব্লিউ, অর্থাৎ কিউ সমান কিউ মানে হচ্ছে তাপ যেটা দেওয়া হলো সেটা হলো ইন্টারনাল এনার্জি পরিবর্তন ইউবি মাইনাস ইউএ প্লাস ডাব্লিউ, তা ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে গাণিতিক রূপ প্রথম সূত্রের, থার্মোডাইনামিকের প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা কি সিদ্ধান্তগুলো দেখতে পারি যে রুদ্ধতাপ প্রক্রিয়া যদি হয় তাহলে ডিকিউ সমান 0। ডিকিউ সমান 0 মানে হচ্ছে আমার তাপের, আমি তাপ বাইরে থেকে দিলাম না, তাহলে রুদ্ধ তাপকে রুদ্ধ করে দিয়েছি, তাহলে ডিকিউ সমান 0, তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়াল টু 0, অর্থাৎ ডিডাব্লিউ সমান মাইনাস ডিইউ, অর্থাৎ কৃতকার্য হবে যে গ্যাস বা পদার্থের ইন্টারনাল এনার্জি পরিবর্তনের জন্য যতটা হ্রাস ঘটবে ইন্টারনাল এনার্জি, ততটাই কৃতকার্য ঘটবে। সমষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় একই উষ্ণতায় ঘটছে, অর্থাৎ তার ইন্টারনাল এনার্জি পরিবর্তন হবে না, ডিইউ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে ডিকিউ সমান ডিডাব্লিউ। এখন প্রথম সূত্রে যে অনুসিদ্ধান্ত যেগুলো থেকে আমরা পাই সেগুলো হচ্ছে বিশ্বে মোট অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক। কি করে? সিস্টেমের জন্য তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে কি পরিমাণ তাপ পেল মাইনাস কৃতকার্য, আবার সেই তাপটাই যখন বাইরে চলে যাচ্ছে তখন পরিপাশের জন্য তার ঠিক বিপরীত হবে, ডিডাব্লিউ মাইনাস ডিকিউ, অর্থাৎ মোট অভ্যন্তরীণ শক্তি ডি অফ ইউ প্লাস ইউ প্রাইম ইকুয়াল টু 0, অর্থাৎ ইউ প্লাস ইউ প্রাইম ইকুয়াল টু ধ্রুবক। এবং প্রথম শ্রেণীর অবিরাম গতির অসম্ভবতাটা এই প্রথম সূত্র থেকে আমরা পেতে পারি। প্রথম শ্রেণীর গতির অবিরাম গতিটা কি? কোন রকম শক্তি সরবরাহ করবো না আমি, কিন্তু যদি আমি ক্রমাগত কার্য করতে পারি, এরকম একটা যদি মেশিন আমি তৈরি করতে পারি, তাহলে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর অবিরাম গতির হবে। কিন্তু এটা সম্ভব নয়, কারণ আবর্ত প্রক্রিয়াতে সেই অবস্থায় যদি আবার ফিরে আসে তাহলে ডিইউ ইকুয়াল টু 0, ডিইউ ইকুয়াল টু 0 যদি 0 হয়, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন ডিইউ ইকুয়াল টু 0, প্রথম থেকে শেষ অবস্থায় আবার ফিরে আসার সময় তার অভ্যন্তরীণ শক্তি 0 হলে ডেল্টা ডিকিউ যে তাপ প্রদান করলাম সেটা সমান হচ্ছে ডিডাব্লিউ, অর্থাৎ ডিকিউ 0 হলে ডিডাব্লিউ 0 হবে, অর্থাৎ এটা সম্ভব নয়। অর্থাৎ প্রথম শ্রেণীর অবিরাম গতির অসম্ভবতা প্রথম সূত্র থেকেই আমরা পাই। তাহলে আমরা দেখি যে আগেও আমরা পড়েছি জুনিয়র ক্লাসে যে সমষ্ণ রুদ্ধতা প্রক্রিয়া কি পার্থক্য, এটা ধীরগতি প্রক্রিয়া, এটা দ্রুতগতি প্রক্রিয়া। উষ্ণতার পরিবর্তন হয় না সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতা প্রক্রিয়া তাপের পরিবর্তন হয় না। সমষ্ণ প্রক্রিয়া পাত্র তাপের সুপরিবাহী, কারণ তাকে একটা নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে গেলে তাপ সরিয়ে দিতে হবে, এই জন্য তাপের সুপরিবাহী। অন্যদিকে রুদ্ধতা প্রক্রিয়া তাপের কুপরিবাহী, কারণ তাপের আদান প্রদান করা যাবে না। পাত্র উচ্চ তাপগ্রাহিতা যুক্ত সমষ্ণ প্রক্রিয়ায়, কারণ উষ্ণতার পরিবর্তন হতে দেওয়া যাবে না, যেহেতু তাপ আসক্তি, তাহলে উচ্চ তাপগ্রাহিতা যুক্ত। রুদ্ধতা প্রক্রিয়া কম তাপগ্রাহিতা যুক্ত। আর আদর্শ গ্যাসের সমীকরণ সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্রে পিভি সমান আরটি হবে, এখানে রুদ্ধতা প্রক্রিয়া ক্ষেত্রে হয়ে যাবে পিভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এখন গ্যাসের আপেক্ষিক তাপ দু রকমের হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট আয়তনে অর্থাৎ স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিভি এবং স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি। অর্থাৎ সিভি সমান আমরা লিখতে পারি ডিকিউ ডিটি এট কনস্ট্যান্ট ভি সমান হচ্ছে ডিইউ ডিটি এট কনস্ট্যান্ট ভি, কারণ ভি কনস্ট্যান্ট হলে পিডিভি ইকুয়াল টু 0, তাহলে ডিইউ সমান আমরা লিখতে পারি সিভি ডিটি। আর স্থির চাপে আমরা লিখতে পারি সিপি সমান ডিকিউ ডিটি এট কনস্ট্যান্ট ভি, তাহলে সিপি ডিটি সমান হচ্ছে সিভি ডিটি প্লাস পিডিভি। গ্যাসের দুটি আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কি? সিপিডিটি মাইনাস সিভিডিটি সমান হচ্ছে পিডিভি। আমরা যে উপরে সমীকরণ থেকে দেখতে পাচ্ছি সিপিডিটি মাইনাস সিভিডিটি সমান হচ্ছে পিডিভি, অর্থাৎ সিপি মাইনাস সিপি সমান হচ্ছে পিডিভি ডিটি, অর্থাৎ সমান হচ্ছে আর। এখন আদর্শ গ্যাসের ক্ষেত্রে রুদ্ধতাপ সমীকরণ কেমন হবে? এক্ষেত্রে আবার সেই একই সমীকরণ ডিকিউ সমান সিভিডিটি প্লাস পিডিভি, এটাকে ব্যবহার করে পাই ডিকিউ ইকুয়াল টু 0 করে পাই সিভিডিটি প্লাস পিডিভি ইকুয়াল টু 0, তো সিভি ডিটি প্লাস আরটি বাই ভি ডিভি ইকুয়াল টু 0, অর্থাৎ সিভি ডিটি বাই টি প্লাস আর ডিভি বাই ভি ইকুয়াল টু 0। এখন এটাকে ইন্টিগ্রেশন করে সিভি দিয়ে ভাগ করে আমরা পাই সিপি বাই সিভি মানে হচ্ছে গামা, সিপি বাই সিভি মানে হচ্ছে গামা, গামা মাইনাস 1 ইন্টিগ্রেশন ডিভি বাই ভি, ডিটি বাই টি মাইনাস 1 ডিভি বাই ভি ইন্টিগ্রেশন করে আমরা পাই টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু ধ্রুবক। এখানে আমরা যদি টি সমান আর পিভি সমান আরটি প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ এই সমীকরণগুলো প্রত্যেকটা রুদ্ধতা প্রক্রিয়ায় পি ভি বা টি ভি এদের মধ্যে সম্পর্ক যুক্ত হয়। এখন একটা গ্রাফ দেখে আমরা কি করে বুঝবো যে কোনটা রুদ্ধতা প্রক্রিয়া ও কোনটা সমষ্ণ প্রক্রিয়া? কারণ আমরা দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের নতি যদি বের করি ডিপিডিভি যদি বের করি তাহলে দেখতে পাবো যে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে মাইনাস পি বাই ভি আর রুদ্ধতা প্রক্রিয়া হচ্ছে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, অর্থাৎ গামা যেহেতু একের থেকে বড় তাহলে নতি বেশি হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়া। তাহলে দুটো গ্রাফের নতি থেকে যেটা নতি বেশি সেটা হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়া, এক্ষেত্রে এটি হচ্ছে রুদ্ধতা প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসের কৃতকার্য কি করে বের করবো? কৃতকার্য মানে আমরা জানি পিডিভি,
v1 to v2 p dv, p মানে RT by p, p RT dv by v, RT ln v2 by v1, RT ln p1 by p2। রুদ্ধতাপ প্রক্রিয়ায় কোনো আদর্শ গ্যাসে কৃতকার্য কি করে বের করব? এখানে আমি p dv, p এর জায়গায় আমি বসাবো k by v to the power gamma dv। ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? 0 minus gamma plus 1 minus gamma plus 1 v1 to v2। এটা করলে আমরা এরকম ভাবে বসাতে পারি k 1 by k সমান আবার বসাতে পারি p v to the power gamma, একবার বসাবো p2 v to the power gamma, একবার বসাবো p1 v1 to the power gamma। এগুলো বসালে আমি এরকম লিখতে পারি 1 by gamma minus 1 r p to v2 মানে rt2। এরকম যদি বসাই pv সমান rt, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আছে, এর জন্য খুব বেশি পরিবর্তন হয় না। এটা লিখতে পারি r by gamma minus 1 t1 minus t2, অর্থাৎ cp minus cv সমান হচ্ছে r, w সমান cp into t cv into t1 minus t2। ভ্যান ডার ওয়াল গ্যাসের ক্ষেত্রে সমষ্ণ প্রসারণে কৃতকার্য আমরা বের করব p এর মানটা, p dv, p এর মানটা আমি বের করে নেব। ভ্যান ডার ওয়াল গ্যাসে p এর মানটা বের হয় এরকম RT by v minus v minus a by v square। তাহলে এক্ষেত্রে কৃতকার্য সমান RT log v2 minus v1 by v1 minus v plus a 1 by v2 minus 1 by v1। তাপগতিবিদ্যার দ্বিতীয় পর্যায়ে আমি আসবো, যেখানে হচ্ছে রিভার্সিবল আর ইরিভার্সিবল প্রক্রিয়া বলবো। রিভার্সিবল প্রক্রিয়া হচ্ছে প্রক্রিয়াটা বিপরীতমুখী হয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে আসে, কিন্তু পরবর্তী প্রক্রিয়ায় সে বিপরীত অবস্থায় ফিরে আসতে পারে না বা একই জায়গায় ফিরে আসতে পারে না। দ্বিতীয় সূত্রের যে প্রয়োজনীয়তা সেটা কেন এলো? তার কারণ যে প্রথম সূত্র থেকে আমরা দেখেছিলাম যে শক্তির রূপান্তর সম্ভব এবং শক্তি সংরক্ষণ মানতে হবে। রূপান্তর হবে কিন্তু শক্তি সংরক্ষণ মেনে হবে, কিন্তু শক্তি কোন দিক থেকে কোন দিকে যাবে, ডিরেকশন অফ ট্রান্সফরমেশন, ডিরেকশন অ্যান্ড লিমিট অফ ট্রান্সফরমেশন দুটোই কতটা পরিবর্তন হবে, সেই দুটো প্রশ্নের উত্তরই দেবে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র বলতে গেলে যে দুটো বিবৃতি আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি এবং প্লাঙ্কের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতি কি? বাইরে থেকে কার্য না করলে কোনো যন্ত্রের পক্ষে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ চালনা করা সম্ভব হবে না, অর্থাৎ তাপ নিজ প্রচেষ্টায় ঠান্ডা বস্তু থেকে উষ্ণ বস্তুর দিকে যেতে পারে না। অন্যদিকে প্লাঙ্কের বিবৃতি কি? এমন একটি ইঞ্জিনের পরিকল্পনা কখনোই সম্ভব নয় যার পূর্ণবর্তনে কেবলমাত্র একটা তাপীয় উৎস থেকে তাপ সংগৃহীত হবে এবং অন্য কোনো পরিবর্তন সৃষ্টি না করে সংগৃহীত তাপের সবটাকেই কার্যে রূপান্তরিত করা যাবে। সেই প্রথম সূত্রে যেমন আমরা পেয়েছিলাম, সেরকম দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে অবিরাম গতি, কেবলমাত্র একটি তাপীয় উৎস থেকে ক্রমাগত তাপ সংগ্রহ করে তার সমস্তটাকে কার্যে পরিণত করা সম্ভব হবে না। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে অবিরাম গতি। দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্ভব নয়। তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন, হিট ইঞ্জিন মানে কি? একটা তাপীয় উৎস থাকবে যেখান থেকে তাপ গ্রহণ করা হবে, একটা কার্যকরী বস্তু হবে যেখানে একটা কিছু কার্য ঘটবে এবং সেখানে সেই তাপ এবং অতিরিক্ত যে বাড়তি তাপ তাপগ্রাহকে দিয়ে দেবে। Q1 পরিমাণ তাপের উৎস থেকে গৃহীত তাপ, Q2 হচ্ছে নিম্ন উষ্ণতার তাপগ্রাহকে বর্জিত তাপ, W হচ্ছে কার্যকরী বস্তু কর্তৃক সম্পাদিত কার্য। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? ডেল্টা কিউ সমান ডেল্টা বিউ প্লাস ডেল্টা ডাব্লিউ। অপরপক্ষে বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, ডেল্টা ইউ ইকুয়ালস টু 0, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ডাব্লিউ। Q1 মাইনাস Q2 সমান হচ্ছে ডাব্লিউ। ইটা ইকুয়ালস টু ডাব্লিউ বাই Q1, 1 মাইনাস Q2 বাই Q1, এতে ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা। হিমায়ক অর্থাৎ ফ্রিজের ক্ষেত্রে কিভাবে কাজ করে? এখানে একটা বদ্ধ জায়গায় তাপ কিছুটা তাপ ওখান থেকে নিয়ে বাইরে পরিবেশে সেই তাপ দেয়, অর্থাৎ সিস্টেম থেকে তাপ নিয়ে বাইরের পরিবেশে সারাউন্ডিং এ সেই তাপটা দেয়। Q2 হচ্ছে নিম্ন উষ্ণতার তাপীয় উৎস থেকে গৃহীত তাপ, আর ডাব্লিউ হচ্ছে কার্যকরী বস্তুর উপর কৃতকার্য। কার্যকরী বস্তু এখানে কি থাকে? কোন একটা গ্যাস কম্প্রেসারের মধ্যে রাখা থাকে। উষ্ণতর তাপীয় উৎসের বর্জিত তাপ Q1 বা বাইরের পরিবেশে কতটা তাপ দিচ্ছে? Q1 ইকুয়ালস টু Q2 যতটা তাপ নিল প্লাস ডাব্লিউ যতটা কৃতকার্য করলো, Q2 প্লাস ডাব্লিউ। হিমায়কের কার্য গুণাঙ্ক এক্ষেত্রে কিন্তু কর্মদক্ষতা এবং কার্য গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা করা হয়, এফিসিয়েন্সিটা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স দিয়ে ব্যাখ্যা করা হয় Q2 বাই ডাব্লিউ সমান হচ্ছে Q2 বাই Q1 মাইনাস Q2। এরপরে আমরা আসি কার্নো ইঞ্জিন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এই কার্নো ইঞ্জিন একটা আদর্শ ইঞ্জিন। এই ইঞ্জিনে কি করে? যেটা প্রত্যাবর্ত প্রক্রিয়ায় কাজ করে এবং উষ্ণ একটা জায়গা থেকে তাপ গ্রহণ করে, গ্যাসের মধ্যে কিছু পরিবর্তন ঘটে এবং নিম্ন তাপমাত্রার তাপগ্রাহকে তাপ সঞ্চারিত করে। আবর্ত প্রক্রিয়ায় প্রতিটি পর্যায়ে বস্তুর পরিবর্তন প্রত্যাবর্তী, তাই কার্নো ইঞ্জিন একটা প্রত্যাবর্তক চক্র। কার্নো ইঞ্জিনে ব্যাখ্যা করতে গেলে এরকম একটা ছবি আমাদের মাথায় রাখতে হবে, যেখানে সম্পূর্ণ অপরিবাহী পিস্টনযুক্ত একটি চোঙ, যার তলদেশ ব্যতীত অন্যান্য সমস্ত দেওয়াল তাপ অন্তরক, অর্থাৎ তলবর্তী জায়গায় এখানে তাপের আদান প্রদান সম্ভব। এক্ষেত্রে কি করছে? যে তাপ অন্তরক পদার্থ এর তলদেশ সম্পূর্ণ তাপ পরিবাহী। পিস্টনটি ঘর্ষণবিহীন ভাবে চোঙের মধ্যে চলাচল করতে পারে। চোঙের মধ্যে কার্যরত বস্তু হিসাবে কোনো আদর্শ গ্যাস নেওয়া হয়, গৃহীত গ্যাসের ভর হচ্ছে 1 মোল।
উচ্চ উষ্ণতায় একটি তাপীয় উৎস S1, এর উষ্ণতা T1 কেলভিন, ধরা যায় তাপগ্রাহিতা অসীম। আয়ন একটি সম্পূর্ণ তাপ অন্তরক পদার্থের তৈরি বস্তু, এর উপর চোঙটিকে রাখা হয়। নিম্ন উষ্ণতায় S2 একটি তাপীয় উৎস, একে তাপগ্রাহক বলে। এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি A to B, এখানে হচ্ছে একটা উচ্চ উষ্ণতায় তাপীয় উৎস একটা T1 তাপমাত্রায় রাখা আছে এবং এটা সমষ্ণ প্রসারণ ঘটছে। তারপর কি হচ্ছে রুদ্ধতাপ, তাপ অন্তরক রাখা আছে, অর্থাৎ রুদ্ধতাপ প্রসারণ। তারপরে কি হচ্ছে T2 উষ্ণতায় রুদ্ধতাপ এটা সংকোচন হচ্ছে, C2D এর দিকে যাচ্ছে। এখানে তাপ অন্তরক রাখা আছে, এটা রুদ্ধতাপ সংকোচন হচ্ছে। অর্থাৎ আমরা এই গ্রাফিক্যালি এটা দেখলে পিভি ডায়াগ্রামে, ইন্ডিকেটর ডায়াগ্রামে দেখলে দেখবো A to B হচ্ছে সম্প্রসারণ, সমষ্ণ সম্প্রসারণ, B to C হচ্ছে রুদ্ধতাপ প্রসারণ, C to D হচ্ছে সমষ্ণ কিন্তু সংকোচন, D2 হচ্ছে রুদ্ধতাপ সংকোচন। প্রত্যেকটা ধাপের যদি কৃতকার্য আমরা দেখি এবং কৃতকার্যের সঙ্গে সঙ্গে তাপের আদান প্রদানের পরিমাণ হিসাব করি, তাহলে দেখতে পাবো Q1 সমান W1, কারণ এখানে কোনো আমার ইন্টারনাল এনার্জি চেঞ্জ নেই, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটছে। V1 to V2 PdV, RT1 ln V2 by V1। B2C এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, এই রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা হিসাব আমরা আগে করেছি, তাহলে R into T1 minus T2 by gamma minus 1, গামা হচ্ছে CP by CB। C2D এখানেও আবার একটা নির্দিষ্ট তাপমাত্রায় হচ্ছে T2 তাপমাত্রায়, তাহলে এক্ষেত্রে হচ্ছে RT2 ln V3 by V4। আর D2A চতুর্থ প্রক্রিয়া, এখানে হচ্ছে R T2 minus T1 by gamma minus 1। অর্থাৎ সমস্ত প্রক্রিয়াগুলো টোটাল হিট W1 plus W2 plus W3 plus W4 যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যেটাই হচ্ছে Q1 minus Q2। দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা বলতে কি বুঝবো, কৃতকার্য বা শোষিত, কতটা কৃতকার্য করতে পারলো আর কতটা তাপ শোষণ করলো। Q1 minus Q2 by Q1, 1 minus Q2 by Q1। এখানে আমরা যদি মান বসাই, Q2 আর Q1 এর মানগুলো বসালে আমি এরকম পাচ্ছি। এখানে আমি দেখবো যে V3 by V4 আর V2 by V1 এরা মান সমান। কি করে পাবো সেটা, যদি দেখি B ও C একই রুদ্ধতাপ রেখার উপর অবস্থিত, আবার D ও A একই রুদ্ধতাপ রেখার উপর অবস্থিত, তাহলে একই রুদ্ধতাপ হলে আমরা লিখতে পারি V to the gamma minus 1 ধ্রুবক। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি একটা রিলেশন T1 by T2, আবার V to the power gamma, এই রিলেশন থেকে আমরা T1 by T2 মান পাচ্ছি এবং এই দুটো মানকে সমতা বিধান করে আমরা পাচ্ছি এই দুটো আয়তন V3 by V4 সমান হচ্ছে V2 by V1, অর্থাৎ 1 minus T2 by T1। কার্নোর উপপাদ্য, এখানে দুটো উপপাদ্য আছে, এটা হচ্ছে কর্ম দক্ষতা হবে সর্বাধিক, কার্নোর প্রত্যাবর্তকে এর কর্ম দক্ষতা হবে সর্বাধিক, আর দুটি স্থির উষ্ণতার মধ্যে ক্রিয়ারত সকল প্রত্যাবর্তক ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হবে। এখন উৎস T1 আছে আর তাপগ্রাহক T2 আছে। বি ইঞ্জিন, দুটো ইঞ্জিন একসাথে কাজ করছে। বি ইঞ্জিন কি করছে, প্রতি চক্রে W পরিমাণ কার্য করে এবং Q মাইনাস W বাই যে পরিমাণ তাপগ্রাহকে বর্জন করে, তাপ নিচ্ছে আর তাপগ্রাহকে বর্জন করছে। এখন এ ইঞ্জিনটা কি করছে, বিপরীতমুখে কার্য করার জন্য W1 কার্য সরবরাহ করা হলো এবং এটি তাপগ্রাহক থেকে Q মাইনাস W1 বাই যে পরিমাণ তাপগ্রাহক থেকে শোষণ করে এবং চক্র শেষে Q মাইনাস W1 বাই জে প্লাস W1 বাই জে সমান Q পরিমাণ তাপ উৎসে ফেরত পারে। অর্থাৎ উৎসে তাপের কোনো পরিবর্তন ঘটলো না, কিন্তু এখানে একটা যেহেতু বি ইঞ্জিন এ ইঞ্জিন অপেক্ষা দক্ষ, তাই W গ্রেটার দ্যান W1, সুতরাং বি এবং এ ইঞ্জিনের সবাইটি সর্বদা W মাইনাস W1 বাই জে পরিমাণ কার্য সম্পাদন করে এবং তা তাপগ্রাহক থেকে আসে, কারণ উৎস যে Q পরিমাণ তাপ বর্জন করে পরে সেই তাপ ফেরত পাঠায়। সুতরাং যা ঘটলো তা হলো তাপগ্রাহক প্রতি চক্রে W মাইনাস W1 বাই জে তাপ হারায়। কেলভিনের সূত্র অনুসারে ইহা কখনোই সম্ভব নয়। সুতরাং বি এবং এ ইঞ্জিনের কর্মদক্ষতা সমান হতে হবে। এখন এরপর ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা দেখবো যে এন্ট্রপি। এন্ট্রপি হচ্ছে এমন একটা বিষয় যা রুদ্ধতাপ প্রক্রিয়ায় স্থির থাকে। এই এন্ট্রপিকে ডিফাইন করা হয় ডি এর সমান ডিকিউ বাই টি, অর্থাৎ তাপের পরিবর্তন বাই তাপমাত্রা। এখন যেমন সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তেমনি রুদ্ধতাপ প্রক্রিয়াতে এই এন্ট্রপি পরিবর্তনটা স্থির থাকে, এন্ট্রপি কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড ল থার্মোডাইনামিক্সকে এন্ট্রপির হিসাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বলবো যে যেহেতু সেকেন্ড ল দিক নির্ণয় করে, তাহলে এন্ট্রপির পরিবর্তন সেই দিকে ঘটবে, সেকেন্ড ল অনুসারে সেই দিকে ঘটবে যেদিকে এন্ট্রপি বৃদ্ধি পায়। এন্ট্রপি বৃদ্ধি পাওয়ার দিক নির্দেশ করে দেবে যে পদ্ধতির কোন দিকে ঘটবে, অর্থাৎ পদ্ধতি এমন দিকে ঘটবে যাতে করে এন্ট্রপি বৃদ্ধি পায়। প্রত্যাবর্তক চক্রে এন্ট্রপি পরিবর্তন কত হবে? প্রত্যাবর্তক চক্রে দেখা যায় যে প্রসারণের ক্ষেত্রে যদি T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ শোষিত হয়, তবে এন্ট্রপি বৃদ্ধি কত হবে? Ts সমান Q1 বাই T1। আবার যদি সংকোচনের সময় T2 উষ্ণতায় Q2 পরিমাণ তাপ শোষিত হয়, তাহলে সেই এন্ট্রপি হ্রাস কত হবে?
Q2 by T2, অর্থাৎ সমস্ত চক্র মিলে এন্ট্রপি যে মোট পরিবর্তন সেটা হবে DS1 minus DS2, হচ্ছে Q1 by T1 minus Q2 by T2 equals to 0, অর্থাৎ প্রত্যাবর্তক চক্রে এন্ট্রপি পরিবর্তন হবে 0। অপ্রত্যাবর্তক চক্রে কি ঘটবে ঘটনা, যে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে অপ্রত্যাবর্তক চক্রের ক্ষেত্রে ইটা প্রাইম সমান লিখতে পারি Q1 minus Q2 by Q1, অর্থাৎ এক্ষেত্রে ইটা প্রাইম অবশ্যই ইটা, অর্থাৎ যে প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে T1 minus T2 by T1 এখনই পেলাম প্রত্যাবর্তক চক্র, কারণ উপপাদ্য থেকে আমরা কি পাবো যে প্রত্যাবর্তক চক্রের কর্মক্ষমতা অবশ্যই প্রত্যাবর্তক চক্র থেকে বেশি হবে, ইটা গ্রেটার দেন ইটা প্রাইম, T1 minus T2 by T1 is greater than Q1 minus Q2 by Q1, অর্থাৎ Q2 by Q1 is greater than T2 by T1, Q2 by T2 minus Q1 by T1 greater than, অর্থাৎ ইনক্রিজ অফ এন্ট্রপি, অর্থাৎ অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় এন্ট্রপি সবসময় বৃদ্ধি পাবে আর প্রত্যাবর্তক প্রক্রিয়ায় এন্ট্রপি একটা স্থির ভ্যালু থাকবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপি কি হবে, আদর্শ গ্যাসে আমরা প্রথম সূত্র থেকে আমরা লিখতে পারি dq সমান কি du প্লাস pdv, dq সমান কি লিখতে পারি cv dt প্লাস pdv, অর্থাৎ ds সমান dq বাই t সমান cv dt প্লাস p বাই t dv, cv dt বাই t প্লাস r dv বাই v, অর্থাৎ এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা দেখতে পাবো s1 minus s2 cv ln t2 by t1 প্লাস r ln v2 by v1। কার্নো চক্রের সাহায্যে আমি টিএস ডায়াগ্রাম, কার্নো চক্রের টিএস ডায়াগ্রামের সাথে আমি এটাকে ব্যাখ্যা করতে পারি। কার্নো চক্রে আমরা দেখেছি যে সমষ্ণ প্রক্রিয়া প্রথমে প্রসারণ ঘটছে, তারপর সমষ্ণ প্রক্রিয়া উষ্ণতা সমান T1 তাপমাত্রা ফিক্সড, এখানে এন্ট্রপি পরিবর্তন হচ্ছে, কিন্তু রুদ্ধতাপ প্রক্রিয়া তারপরে আছে রুদ্ধতাপ প্রসারণ, সেক্ষেত্রে কিন্তু রুদ্ধতাপ তাহলে এসটা ফিক্সড, তাহলে টিএস ডায়াগ্রাম এস, এখানে এস এর এক ফিক্সড এস ভ্যালু, আবার তারপরে হচ্ছে সমষ্ণ সংকোচন, এক্ষেত্রে আবার T2 ফিক্সড কমে গেল, তারপরে আবার আছে রুদ্ধতাপ সংকোচন, এই পদ্ধতিটা আবার রুদ্ধতাপ প্রক্রিয়া মানে আমার এন্ট্রপি ফিক্সড, D2 এ হচ্ছে এন্ট্রপি ফিক্সড। এখন AB পথে গৃহীত তাপ এই কত হবে, গৃহীত তাপ হচ্ছে আমরা এন্ট্রপি সমান জানি dq বাই t, তার তাপ q সমান t ইনটু ডেল্টা s, T1 ইনটু ডেল্টা s, যেহেতু তাপমাত্রা T1 তার T1 ইনটু ডেল্টা s, আর CD পথে গৃহীত তাপ Q2 সমান আছে T2 ইনটু ডেল্টা s, অর্থাৎ তাপের যে পার্থক্য Q1 minus Q2 সমান হচ্ছে T1 minus T2 ইনটু ডেল্টা s, তাহলে কর্মদক্ষতা ইটা সমান Q1 minus Q2 by Q1 সমান হচ্ছে 1 minus T2 by T1, এই মানগুলো বসিয়ে, অর্থাৎ আমরা খুব সহজেই কার্নো চক্রের যে কর্মক্ষমতা কর্মদক্ষতা সেটা আমি হিসাব করতে পারলাম টিএস ডায়াগ্রামের সাহায্যে। এবার আমরা আসবো শেষ পর্যায়ে এসে গেছি যে তাপগতিবেদের তৃতীয় সূত্র, আমরা যে অসীম প্রক্রিয়া, অসীম বা সসীম, আমরা যদি কোনো একটা আদর্শ ব্যবস্থা এরকম করি যে সসীম সংখ্যক বার ওই প্রক্রিয়া পুনরাবৃত্তি করি, কখনোই কিন্তু আমি পরম শূন্য উষ্ণতায় পৌঁছানো সম্ভব হবে না। বিভিন্ন যে শীতলীকরণ পদ্ধতিগুলো আছে সেগুলো যদি আমি বারবার করতে থাকি কিন্তু কখনোই আমি একদম পরম শূন্য উষ্ণতায় পৌঁছাতে পারবো না। এটাই হচ্ছে আমার তৃতীয় সূত্র তাপগতিবিদ্যায়, অর্থাৎ পরম শূন্যতা আমাদের নাগালের বাইরে, পরম শূন্যের এই অবিনর্গম্যতাই হচ্ছে তৃতীয় সূত্রের মূল বক্তব্য বিষয়। অর্থাৎ আমরা এই আলোচনা থেকে আমরা কি কি জানলাম, আমরা জানতে পারলাম তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জিরোথ ল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র এবং এন্ট্রপির ধারণা এবং তা দিয়ে দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা, অর্থাৎ আমরা থার্মোডাইনামিক্সের প্রাথমিক বিষয়গুলো এই এবং যে আমাদের যে সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো সমস্তটাই আমরা এখানে আলোচনা করলাম। ধন্যবাদ।